শ্যামল কুমার মিত্র, কনফেডারেশন। আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যে অতি সম্প্রতি রাজ্য সরকার ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম নিয়ে নোটিফিকেশন নম্বর 70/F ব্র্যাকেট দিয়ে মেড MED ডেটেড 14/8/2026 একটি 83 পাতার নোটিফিকেশন জারি করেছেন। সেই সম্পর্কে আমাদের বক্তব্য আপনাদের সামনে উপস্থাপিত করব। দেখুন, দীর্ঘদিন ধরে বেশ কয়েকটি দাবিতে আমরা ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম নিয়ে আন্দোলন করে চলেছিলাম। সরকারের বিভিন্ন স্তরে একের পর এক চিঠি দিয়েছি, বিভিন্ন আন্দোলন কর্মসূচি নিয়েছি। গত 1 জুনের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে অত্যন্ত সুনির্দিষ্টভাবে বিষয়টি উপস্থাপিত করেছি। তার পরবর্তীকালে অর্থ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত অ্যাডিশনাল চিফ সেক্রেটারি মাননীয় প্রভাত কুমার মিশ্রের সঙ্গে বৈঠকেও বিষয়টি বিস্তারিতভাবে আলোচনা করেছি। আমাদের দাবিগুলো কি ছিল? 1 নম্বর হচ্ছে, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম প্রতি কর্মচারী বা অবসরপ্রাপ্ত কর্মচারী তাদের মেডিকেল অ্যালাউন্সের 500 টাকা না নিয়ে সেটা ফোরগো করে এই স্কিমের অন্তর্ভুক্ত হতে পারেন। অর্থাৎ মাসে 500 টাকা প্রিমিয়াম, বছরে 6,000 টাকা প্রিমিয়ামে একজন কর্মরত রাজ্য সরকারি কর্মচারী বা অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারী এই পেনশন স্কিমের এই হেলথ স্কিমের অন্তর্ভুক্ত হতে পারেন। তা স্বাভাবিকভাবে এই হেলথ স্কিম সরকারের কোনো দয়া দাক্ষিণ্য বা অনুকম্পা প্রদর্শন বা এসব কিছু নয়। ফেলো করি মাখো তেল। রাজ্য কর্মীরা প্রতি বছরে 6,000 টাকা প্রিমিয়াম দিচ্ছেন, তাতে একটা মেডিক্লেমের অন্তর্ভুক্ত হচ্ছেন, যে মেডিক্লেম সরকার পরিচালনা করেন। এই হচ্ছে বিষয়। এবং এই স্কিমটি রাজ্য সরকারের কাছে একটা বিরাট লাভজনক প্রকল্প। সরকার প্রিমিয়াম বাবদ বছরে আয় করেন কর্মীদের থেকে 134 কোটি টাকারও বেশি, এবং গত 31/3/2024 পর্যন্ত 16 বছরে সমস্ত ধরনের ক্লেম মেটাতে রাজ্য সরকার খরচ করেছেন 256,78,00,000 টাকা। তার মানে কি দাঁড়ালো? যে 2 বছরের প্রিমিয়ামের টাকায় 16 বছরের সমস্ত ক্লেম মেটাতে যাবতীয় খরচ করেও একটা বিরাট পরিমাণ টাকা রাজকোষে লাভ হিসেবে সরকারের রয়ে গেছে, এবং বাকি 14 বছরের প্রিমিয়ামের টাকা লাভ হিসেবে সরকারের কোষাগারে। স্বাভাবিকভাবে এটি সরকারের একটি অত্যন্ত লাভজনক একটি প্রকল্প। এবং আমি আবারও বলছি, সরকার এই প্রকল্পে রাজ্য কর্মীদের কোনো দয়া দাক্ষিণ্য করছেন না। বার্ষিক 6,000 টাকা প্রিমিয়ামের বিনিময়ে একটা সরকার পরিচালিত হেলথ স্কিম উপহার দিচ্ছে। এই স্কিমে আমাদের অন্যতম দাবি ছিল, 1 নম্বর, যে 2009 সালে যে রেট চার্ট তৈরি হয়েছিল, বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম, হাসপাতালের খরচা, ডাক্তারবাবুর খরচা, শল্য চিকিৎসার খরচা ইত্যাদি ইত্যাদি, সেটি 2009 সালে। স্বাভাবিকভাবে আজকে 2026 সালে সেই 2009 সালের দামটা বা রেটটা একেবারেই অপ্রতুল, অপ্রাসঙ্গিক। ফলে আমরা যখনই এই হেলথ স্কিমের আন্ডারে কোনো বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে বা হাসপাতালে বা নার্সিংহোমে এই স্কিমে চিকিৎসা করাতে যান, তারা মুখের উপর কার্যত বলে দেন ভিখিরিদের চিকিৎসা এখানে হয় না। তারা বিভিন্ন অজুহাত দেখান যে বেড নেই, বা আনঅফিসিয়ালি বলেন যে আমরা তো 2009 সালের রেট চার্ট অনুসারে আমরা তো টাকা পাবো সরকারের থেকে, বাকি যে টাকা সেটা আপনাদের ক্যাশে মিটিয়ে দিতে হবে, তার কোনো অফিসিয়াল রেকর্ড থাকবে না। এবং বেশিরভাগ ক্ষেত্রেই বড় বড় নার্সিংহোমগুলো ভর্তি নিতেই চান না। স্বাভাবিকভাবে
সালের রেট চার্টে আজকে যদি চিকিৎসার খরচ মেটাতে হয়, বেসরকারি নার্সিংহোম বা হাসপাতালগুলো তো দানছত্র খুলতে বসে রাখেনি, তারা লাভ করতে এসেছে। স্বাভাবিকভাবে তারা আমাদের এই হেলথ স্কিমের রুগীদের তারা ফিরিয়ে দেবে, আমরা সেখানে চিকিৎসা পাবো না। পেলেও 2009 সালের রেট চার্টের অতিরিক্ত যে খরচ সেটা আমাদের নগদে আনঅফিসিয়ালি মিটিয়ে দিতে হবে। এটা নিয়ে কোনো বিতর্ক বিবাদ কিছু নেই। দ্বিতীয় যে বিষয় আমরা বলেছিলাম যে 2026 সালের রেটে এই রেট চার্টটা তৈরি করা হোক। দ্বিতীয় আমাদের দাবি ছিল যে প্রত্যেকটি কর্মচারী বা এই স্কিমের অন্তর্ভুক্ত উপভোক্তা তারা 500 টাকা করে মাসে বছরে 6000 টাকা প্রিমিয়াম দিচ্ছেন। একজন WBCS এক্সিকিউটিভ অফিসার তিনিও 500 টাকা করে 6000 টাকা দিচ্ছেন। আবার একজন গ্রুপ ডি কর্মচারী তিনিও 500 করে 6000 টাকা বছরে দিচ্ছেন। তাহলে চিকিৎসার সুযোগ পাওয়ার ক্ষেত্রে যারা বেশি বেতনের কর্মচারী তাদেরকে, অর্থাৎ যারা পদস্থ আমলা, তাদের ক্ষেত্রে সরকার ব্যবস্থা রেখেছেন, তারা বড় কেবিন পাবেন, সেখানে আরও বিভিন্ন সুযোগ সুবিধে পাবেন এবং একই স্কিমে। আবার যাদের বেতন আরেকটু কম তারা আরেকটু কম পাবেন, ছোট কেবিন এবং আরেকটু কম সুযোগ সুবিধা। আর যারা মাইনে অত্যন্ত কম, গ্রুপ ডি, গ্রুপ সি, গ্রুপ বি ইত্যাদি, তারা একেবারে জেনারেল বেড পাবেন এবং তাদের সুযোগ সুবিধে প্রায় কিছুই নেই। এখন আমরা বারবার বলছিলাম যে বেশি বেতন যারা পান তারা তো বেশি প্রিমিয়াম দেন না। সারা বিশ্বে এমন কোনো মেডিক্লেম পলিসি নেই যে মেডিক্লেম পলিসিতে একই প্রিমিয়াম দিয়ে ভিন্ন ভিন্ন আয়ের উপভোক্তারা ভিন্ন ভিন্ন সুবিধে পাবেন। এটা বন্ধ করার, অর্থাৎ প্রত্যেকের ক্ষেত্রেই, সে গ্রুপ ডি হন আর সর্বোচ্চ স্তরের রাজ্য অফিসার হন, তাদের প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু এই স্কিমের চিকিৎসায় সমান সুযোগ সুবিধা দিতে হবে। আজও হয়নি। দ্বিতীয় যে বিষয়টা আমরা বলেছিলাম যে আইএএস এবং আইপিএস অফিসাররা সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিমের অন্তর্ভুক্ত, তারপরেও তাদের এই স্কিমে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং সবথেকে আপত্তির জায়গা যেটা, যে তাদের বেতন যেহেতু কেন্দ্রীয় সরকার দেয়, তাই রাজ্য সরকার তাদের থেকে প্রতি মাসে 500 টাকা হিসেবে বছরে 6000 টাকা প্রিমিয়াম কাটতে পারেন না। তারা বিনা প্রিমিয়ামে, বিনা পয়সায় তারা এই হেলথ স্কিমের সুযোগটা নেন। এখন মুশকিল হচ্ছে, একজন গ্রুপ ডি কর্মচারী তিনি 500 টাকা করে মাসে বছরে 6000 টাকা প্রিমিয়াম দিয়ে এই স্কিমের সুবিধা নেবেন এবং ওই আইএএস বা আইপিএস অফিসারদের থেকে অনেক কম সুযোগ পাবেন। বড় কেবিনে ভর্তি হওয়ার সুযোগ পাবেন না, জেনারেল বেডে ভর্তি হবেন। তাদের টাকাতেই আইপিএস আইএএসদের রাজ্য সরকার এই স্কিমের সুবিধা দেবেন। এটা কোন ধরনের ন্যায়? এটা বাতিল করতে হবে। যদি আইএএস আইপিএসদের এই স্কিমে রাখতেই হয়, তাদেরকেও বছরে 6000 টাকা প্রিমিয়াম দিতে হবে এবং অবসরপ্রাপ্ত আইএএস আইপিএসরাও এককালীন কিছু টাকা দিয়ে এই স্কিমের অন্তর্ভুক্ত হতে পারেন। অথচ রাজ্য সরকারি পেনশনার যারা, তাদের কিন্তু বছরের পর বছর এই 6000 টাকা প্রিমিয়াম দিয়ে যেতে হয়। এই বৈষম্য কেন থাকবে? তার কোনো উত্তর আমরা পাইনি। এবারে হচ্ছে আমাদের আরো বড় সমস্যার জায়গা ছিল, যেটা আমরা বারবার বলেছি, যে প্রায় 92% বেসরকারি হাসপাতাল এবং নার্সিংহোম, বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার, সেগুলো কলকাতা এবং সংলগ্ন অঞ্চলে। অথচ সর্ববৃহৎ সংখ্যায় কর্মচারীরা বাস করেন গ্রাম বাংলায়। স্বাভাবিকভাবে পুরুলিয়া, জলপাইগুড়ি, বাঁকুড়া, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, সুন্দরবন, এই সমস্ত প্রত্যন্ত এলাকা থেকে একজন মানুষের পক্ষে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা নেয়ার জন্য কলকাতা ও সংলগ্ন হসপিটাল এলাকার নার্সিংহোম বা ডায়াগনস্টিক সেন্টারে এসে চিকিৎসা করানোটা সম্ভব হয় না। তাই বেশিরভাগ কর্মচারী বা পেনশনার এই স্কিমের অন্তর্ভুক্ত থাকেন, বছরে 6000 টাকা দেন একটাই কারণে,
যে ভবিষ্যতে যদি কোনো বড় ধরনের অসুখ তাদের হয়, ওপেন হার্ট সার্জারি, রেনাল ফেলিওর, রেগুলার ডায়ালিসিস নিতে হবে, এই রকম পরিস্থিতিতে এলে এই স্কিমের ফলে তারা সুফল পাবেন। অর্থাৎ ভবিষ্যতে কোনো বড় বিপর্যয়ের হাত থেকে মানে আর্থিকভাবে রক্ষা পাওয়ার জন্য তারা এই স্কিমে থাকেন, কিন্তু সাধারণভাবে ছোটো খাটো মাঝারি কোনো চিকিৎসার জন্য তারা এই স্কিমে আসতে পারেন না, কারণ পুরুলিয়া থেকে কলকাতায় এসে চিকিৎসা করা সম্ভব নয়। তা আমরা বলেছিলাম যে এই এমপ্যানেলড হাসপাতাল এবং নার্সিংহোম ডায়াগনোসিস সেন্টারগুলো বিভিন্ন জেলা স্তরে বাড়ানো হোক, সেখানে পর্যাপ্ত সংখ্যায় ঠিক স্বাস্থ্যসাথীর নেটে যেভাবে সারা পশ্চিম বাংলার একদম প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত বিভিন্ন নার্সিংহোমগুলো স্বাস্থ্যসাথী নেটওয়ার্কের অন্তর্ভুক্ত এবং স্বাস্থ্যসাথী প্রকল্পে যারা উপভোক্তা তারা এই সমস্ত একেবারে গ্রাম বাংলার মানে সর্বনিম্ন মানে তৃণমূল স্তরের বিভিন্ন জায়গায় প্রত্যন্ত এলাকায় তারা কিন্তু স্বাস্থ্যসাথী প্রকল্পে চিকিৎসার সুযোগটা পান, কারণ সেই সব এলাকার নার্সিংহোম বা বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারগুলো এই স্বাস্থ্যসাথী স্কিমের যে এমপ্যানেল হাসপাতাল বা নার্সিংহোম বা ডায়াগনস্টিক সেন্টার তার মধ্যে পড়ছে। ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের মধ্যেও এটা করা হোক। শুধুমাত্র কলকাতা কেন্দ্রিক করা থাকলে গ্রাম বাংলার যে বিস্তীর্ণ এলাকায় বসবাসকারী যে অসংখ্য রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনার তারা কার্যত এই স্কিমে শুধু খরচটাই করে যান, কিন্তু কোনো সুবিধা পান না। আজও তার সংশোধন হয়নি। আরেকটি দাবি আমাদের ছিল, অত্যন্ত গুরুত্বপূর্ণ দাবি। সে দাবিটা কি, যে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে শিক্ষক, শিক্ষাকর্মী, বোর্ড, কর্পোরেশন, পুরসভা, তারপরে বিভিন্ন আন্ডারটেকিং সহ সমস্ত রাজ্য কর্মীদের মানে রাজ্য সরকারি কর্মচারীদের পাশাপাশি অন্যান্য রাজ্য কর্মীদের এই স্কিমে অন্তর্ভুক্ত করা হোক। এই দাবিটা কেন? সরকার কিন্তু এদের জন্যে কোনো বিকল্প স্বাস্থ্য পরিষেবা দেওয়ার কোনো ব্যবস্থা রাখতে পারেননি। এটা সরকারের ব্যর্থতা। কাজেই সরকার তাদের কেন এই অন্যান্য রাজ্য কর্মীদের স্বাস্থ্যের বা চিকিৎসার অধিকারটা মেনে নেবেন না? এবং এক্ষেত্রেও তারা তো সরকারের কোনো দয়া বা অনুকম্পা চাইছেন না। তারা মাসে 500 টাকা করে মেডিকেল অ্যালাউন্স ফোরগো করে, অর্থাৎ ওই বছরে 6000 টাকা করে প্রিমিয়াম দিয়ে তারা এই স্কিমের অন্তর্ভুক্ত হবেন। পূর্বতন সরকারের আমলে পদস্থ আমলারা আমাদের বলেছিলেন যে আর্থিক সংকট, এখনই যদি এত লোককে যদি আবার হেলথ স্কিমে আনা হয় তাহলে রাজ্য সরকারের বিপুল খরচ রাজ্য সরকার পাবে কোথা থেকে? ভাবুন, এই আইএএস অফিসাররাই কিন্তু বিনা প্রিমিয়ামে এই ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধাটা নিচ্ছেন, আর আমাদের বলছেন এত খরচ সরকার পাবে কোথা থেকে? তা আমরা তাদেরকে সুনির্দিষ্টভাবে এই তথ্য তুলে দিয়েছিলাম যে আপনারা বছরে 134 কোটি টাকারও বেশি প্রিমিয়াম বাবদ পান, আর 16 বছরে 31/3/2024 পর্যন্ত 16 বছরে সমস্ত ক্লেম মেটাতে খরচ করেছেন 256 কোটি 78 লক্ষ টাকা। কাজেই এই স্কিমে আপনাদের কোনো অর্থ খরচ করতে হয়নি, উল্টে 14 বছরের প্রিমিয়ামের টাকা এবং 2 বছরের বেশ কিছু টাকা আপনাদের অর্থ ভাণ্ডারে স্রেফ লাভ হিসেবে রয়ে গেছে। তা সেক্ষেত্রে এই ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে যদি অন্যান্য রাজ্য কর্মীদের অন্তর্ভুক্ত করা হয়, রাজ্য সরকারকে তো 1 নয়া পয়সা খরচ করতে হবেই না, উল্টে তাদের এই স্কিমে লাভের অঙ্কটা বাড়বে। কিন্তু সদিচ্ছার অভাব, কার্যত অন্যান্য রাজ্য কর্মীদের অর্থাৎ বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভা, পঞ্চায়েতের ক্ষেত্রে চালু হলেও এখনো পর্যন্ত ঠিকঠাকভাবে চালু হয়নি। তা এদের চিকিৎসা পাওয়ার অধিকারটা সরকার স্বীকার করেন না। সরকার এদেরকে মনে করেন এরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক। কেরালা, তামিলনাড়ু, পাঞ্জাব, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, দিল্লি এই ধরনের রাজ্যের সরকারগুলো তাদের বিভিন্ন অন্যান্য যে রাজ্যকর্মী অর্থাৎ শিক্ষক, শিক্ষাকর্মী, বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভা, আন্ডারটেকিংস এই কর্মচারীদের কিন্তু তাদের নিজস্ব হেলথ স্কিমে অন্তর্ভুক্ত করেছেন, পশ্চিমবঙ্গ করেননি। নতুন সরকার আসার পরে আমরা ভেবেছিলাম
আমরা মুখ্যমন্ত্রীর কাছে 1 জুনের বৈঠকে অত্যন্ত জোরালোভাবে এই দাবি তুলেছিলাম যে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সময়োপযোগী সংস্কার সাধন, বিভিন্ন জেলা এবং ব্লক স্তরে ইম্প্যানেলড হাসপাতাল, ডায়াগনোসিস সেন্টার, নার্সিংহোমের সংখ্যা বৃদ্ধি এবং 2026-এর মূল্য অনুসারে রেট চার্ট পরিবর্তন করা এবং ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে অন্যান্য রাজ্য কর্মীদের অন্তর্ভুক্ত করা। কিন্তু তা হয়নি। উল্টে আমরা যে অর্ডারটা পেয়েছি, এই 83 পাতার নোটিফিকেশন নম্বর 70 F মেড WB 14/8/2026, এটা কিন্তু আমাদেরকে একটা অশনি সংকেতের মধ্যে নিয়ে পৌঁছিয়ে গেছে। এখানে বলা হয়েছে যে CGHS অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম, এটাকেই রাজ্য সরকার ন্যাশনাল বেঞ্চ মার্ক হিসেবে মেনে নিয়েছে। মজার ব্যাপার হচ্ছে, কেন্দ্রীয় সরকার যখন অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে প্রাপ্য হওয়ার দিন থেকে তাদের কর্মচারীদের ডিএ বা ডিয়ারনেস রিলিফ দেন, সেটা রাজ্য সরকার অনুসরণ করেন না। কিন্তু কেন্দ্রীয় সরকার যখন পে কমিশন নির্দিষ্ট সময়ে কার্যকর করেন এবং যেদিন থেকে পে কমিশন কার্যকর হয় ঠিক সেই দিন থেকে, যেমন এখন ধরুন 1/1/2026 থেকে 8ম কেন্দ্রীয় বেতন কমিশনের সুপারিশের কার্যকালের মেয়াদ শুরু, কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা কিন্তু এই 1/1/2026 থেকেই নগদে পে কমিশনের সুপারিশ অনুসারে বর্ধিত বেতন, ভাতা এবং পেনশন পেয়ে যাবেন। রাজ্য সরকার সেটা অনুসরণ করেন না। কখনো 27 মাসের বকেয়া মেরে দেয়া হয়, কখনো 48 মাসের, পূর্বতন সরকার 48 মাসের বকেয়া মেরে দিয়েছেন, সেগুলো রাজ্য সরকার অনুসরণ করেন না। নূতন সরকার ক্ষমতায় এসে 20% ডিএ ঘোষণা করেছেন। কবে থেকে? 1 অক্টোবর। এই হার এবং দিন 1 অক্টোবর, এটা কে ঠিক করে দিল? এটা কোনো বিজ্ঞান ভিত্তিক ফর্মুলা মেনে যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স, যেটা সারা ভারতে এবং মহামান্য সুপ্রিম কোর্ট পর্যন্ত বলেছেন যেটা ডিএ এবং ডিয়ারনেস অ্যালাউন্স ক্যালকুলেশনের এক এবং একমাত্র সূচক, সেটা না মেনেই কিন্তু পূর্বতন সরকারের মতোই দয়ার দান হিসেবে এই 20% ডিএ ঘোষণা করেছেন। প্রাপ্য হওয়ার দিন থেকেও দেননি, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনেও দেননি। অর্থাৎ কেন্দ্রীয় সরকারের যেগুলো কর্মী বান্ধব বিষয়, সেগুলোকে রাজ্য সরকার গ্রহণ করছেন না, কিন্তু কেন্দ্রীয় সরকারের যেগুলো কর্মী বিদ্বেষী চিন্তাভাবনা বা কর্মী বিদ্বেষী পদক্ষেপ, সেইগুলোকে সাগ্রহে গ্রহণ করে ফেলছেন। এবং আপনারা দেখুন, পেনশনে নতুন পেনশন স্কিম আনার একটা তোড়জোড় চলছে। বুঝুন ঠেলা, মানে যেগুলো খারাপ সেগুলো আমাকে নিতে হবে। এবং এই একই রকমভাবে এই সিজিএস এর রেট চার্টকে ন্যাশনাল বেঞ্চমার্ক হিসেবে গ্রহণ করে রাজ্য সরকার এই নোটিফিকেশনে যে কথা বলেছেন যে হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের রেট চার্ট সংশোধিত হচ্ছে, কিন্তু সেটা হচ্ছে CGHS অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিমের অনুসারে। ফলে হচ্ছে কি, সমস্ত উপভোক্তাদের 3টে ভাগে ভাগ করা হচ্ছে। 1 নম্বর ভাগ হচ্ছে 50 লক্ষের বেশি জনসংখ্যা বিশিষ্ট শহর, সেগুলোকে বলা হচ্ছে এক্স বা টায়ার 1। 5 থেকে 50 লক্ষের কম জনসংখ্যা বিশিষ্ট শহর, সেগুলো হচ্ছে টায়ার 2 বা ওয়াই ক্যাটাগরি। 5 লক্ষের কম জনসংখ্যা বিশিষ্ট শহর বা গ্রাম, তাদের হচ্ছে জেড ক্যাটাগরি, টায়ার 3। এবং রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছেন এই নোটিফিকেশনে যে এক্স টায়ারের যে বা টায়ার 1 যে এলাকা, অর্থাৎ এক এবং একমাত্র কলকাতা কর্পোরেশন এলাকা, সেখানে সংশোধিত যে রেট চার্ট হচ্ছে তার 100% খরচই উপভোক্তারা পাবেন।
অর্থাৎ রাজ্য কর্মীরা পাবেন। ওয়াই ক্যাটাগরি অর্থাৎ টায়ার 2, যার মধ্যে আছে 3টি শহর আসানসোল, দুর্গাপুর এবং শিলিগুড়ি, তাদের ক্ষেত্রে সংশোধিত রেটের 90% খরচ তারা পাবেন। 3 নম্বর হচ্ছে হতভাগ্যের দল, যারা টায়ার 3, যাদের যে এলাকায় বাস করেন সেখানে 5 লক্ষের কম জনসংখ্যা, তারা সংশোধিত রেটের 80% খরচ পাবে। এখন মুশকিল হচ্ছে রাজ্য সরকারি কর্মীদের বা পেনশনারদের বেশিরভাগই কিন্তু বসবাস করেন এই কলকাতা, আসানসোল, দুর্গাপুর এবং শিলিগুড়ি, এই 4টি শহরকে বাদ দিয়ে বাকি যে বিস্তীর্ণ এলাকা সেখানে। অর্থাৎ এই কৌশলে কলকাতার রুগীদের ক্ষেত্রে বা উপভোক্তাদের ক্ষেত্রে যারা হাসপাতালে ভর্তি হবেন বা চিকিৎসা করাবেন, তাদের ক্ষেত্রে সংশোধিত রেটের 100% তারা পাবেন। আসানসোল, দুর্গাপুর, শিলিগুড়ির বাসিন্দারা তারা পাবেন 90% খরচ। মানে কলকাতার বাসিন্দারা হচ্ছেন সুয়রানির সন্তান, তারা 100% পাবেন। আসানসোল, দুর্গাপুর, শিলিগুড়ি এরা সুয়রানির সন্তান কিন্তু একটু কম পছন্দের সুয়রানি, তারা পাবেন 90%। আর বাকি সমস্ত অর্থাৎ কলকাতা, আসানসোল, দুর্গাপুর এবং শিলিগুড়ি এলাকার বাদ দিয়ে যে সারা পশ্চিমবাংলার বিস্তীর্ণ অঞ্চলে যারা বসবাস করেন, যে অসংখ্য রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনার, তারা সংশোধিত রেটের 80% পাবেন। মজার ব্যাপার হচ্ছে এই যে গ্যাসের এখন সংকটে ভুগছেন না, তা কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছেন যে শহরের ক্ষেত্রে 25 দিন হয়ে গেলে আপনি একটা সিলিন্ডার বুক করতে পারবেন, আর গ্রামের ক্ষেত্রে 45 দিন। বুক করার সময় দেখছি আমার ইন্দো বার্মা পেট্রোলিয়ামের গ্যাস 45 দিনের পর 46 দিনের মাথায় যখন বুক করতে যাচ্ছি, একটা মেসেজ আসছে যে 1 সপ্তাহ অপেক্ষা করুন, 1 সপ্তাহের মধ্যে আমরা দিচ্ছি। মানে 45 আর 7 52 দিন। 1 সপ্তাহ হয়ে গেলে আবার একটা মেসেজ আসছে আমরা শীঘ্রই দিচ্ছি। তারপরে 3 দিন বা 4 দিন পরে সেই গ্যাসটা বুকিং করা যাচ্ছে। অর্থাৎ গ্যাসটা বুক করতেই 45 আর 7 52 আর 3 বা 4 মানে 55 অথবা 56 দিন লেগে যাচ্ছে। তারপরে গ্যাসটা ডেলিভারি হতে আরও 2 দিন সময় লাগছে, মানে কার্যত 60 দিন চলে যাচ্ছে। 60 দিন পরে আমি একটা গ্যাস পাচ্ছি, পরের গ্যাসটার ক্ষেত্রে আরও বিলম্বিত হবে। শহরের ক্ষেত্রে কিন্তু 25 দিনে হয়ে যাচ্ছে। অর্থাৎ গ্রামের মানুষদের এই কলকাতা, আসানসোল, দুর্গাপুর এবং শিলিগুড়ি এই শহর এলাকার মানুষগুলো বাদ দিয়ে বাকি সারা পশ্চিম বাংলায় যারা বাস করেন, তাদেরকে সরকার কিন্তু দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে মনে করছে। এখানে 2টি বিষয় বলার আছে। প্রথম কথা হচ্ছে এটি করার কোনো অধিকার রাজ্য সরকারের নেই, কারণ সিজিএইচএস এর সঙ্গে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আকাশ পাতাল তফাৎ। ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে রাজ্য কর্মীরা বছরে 6,000 টাকার প্রিমিয়াম দিয়ে এই স্কিমে আসেন। একজন গ্রামের কর্মচারী তিনিও 6,000 টাকা প্রিমিয়াম দেন, কলকাতার একজন কর্মচারী তিনিও 6,000 টাকা প্রিমিয়াম দেন, আবার আসানসোল, শিলিগুড়ি, দুর্গাপুরের একজন কর্মচারী তিনিও 6,000 টাকা প্রিমিয়াম দেন। তাহলে একই প্রিমিয়াম দেবো, অথচ আমরা কোন এলাকায় বসবাস করি এই কারণে সরকার সংশোধিত রেটের কখনো 10%, কখনো 20% কেটে নেবেন। এটা কোন ধরনের বিচার, এটা কোন ধরনের ন্যায়? এখন অনেকেই ভাবছেন অসুখ বিসুখ তো আর ঘন ঘন হয় না, ও যখন হবে তখন দেখা যাবে। একটা ফিল গুড সিচুয়েশনে আছে। ভাবুন, আপনারা যদি এই বিষয়টা মেনে নেন, ঈশ্বর না করুন, আল্লাহর মর্জি না হোক, যিশু না চান, আপনার যদি আপনার বা আপনার পরিবারে যারা এই স্কিমের অন্তর্ভুক্ত, আপনার স্ত্রী, অবিবাহিত কন্যা, যদি এই 18 বছরের নিচে থাকা কোনো পুত্র, তারা যদি এমন কোনো অসুখে আক্রান্ত হন যেখানে বিপুল খরচ, বুঝতে পারছেন,
আপনি কিন্তু সংশোধিত রেটের 20% কম পাবেন। মানে আপনার ক্ষেত্রে বিষয়টা কোথায় গিয়ে দাঁড়াবে? এবং আরেকটি বিষয়, আপনি কেন এই বিষয়টার প্রতিবাদ করবেন না? আপনিও একই প্রিমিয়াম দেবেন, কলকাতা, আসানসোল, দুর্গাপুর, শিলিগুড়ির লোকেরাও একই প্রিমিয়াম দেবেন, অথচ তারা আপনার থেকে কেউ 10%, কেউ 20% বেশি সুবিধে পাবেন কেন? এবারে আসুন, এইটার সঙ্গে কিন্তু সপ্তম রাজ্য বেতন কমিশনের সুপারিশের একটা বিরাট সম্পর্ক রয়েছে। আমরা দশকের পর দশক ধরে আমরা সারা পশ্চিম বাংলায় যেখানেই বসবাস করি, বাম সরকারের সময় আমরা 15% বাড়ি ভাড়া ভাতা পেতাম। একদম প্রত্যন্ত গ্রামে বাস করলেও 15% বাড়ি ভাড়া ভাতা, আবার কলকাতা শহরে বাস করলেও 15% বাড়ি ভাড়া ভাতা পেতাম। তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরে এটা 12% হয়েছিল। একই গ্রামে বাস করলে তিনিও 12% পেতেন, কলকাতা, আসানসোল, শিলিগুড়িতে বাস করলে তিনিও, দুর্গাপুরে বাস করলে তিনিও ওই 12% বাড়ি ভাড়া পেতেন। এই যে নীতি ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের ক্ষেত্রে সরকার নিল, সরকার কিন্তু যে নীতিটা নেয় সেটা কিন্তু কার্যকর করে প্রত্যেকটি ক্ষেত্রে। সেই ক্ষেত্রে বাড়ি ভাড়া ভাতার ক্ষেত্রে সরকার কিন্তু টায়ার 1, টায়ার 2, টায়ার 3 এইভাবে ভাগ করে বাড়ি ভাড়া কিন্তু কলকাতার ক্ষেত্রে একরকম, আসানসোল, দুর্গাপুর, শিলিগুড়ির ক্ষেত্রে আরও খানিকটা কম, এবং প্রত্যন্ত সমস্ত আসানসোল, দুর্গাপুর, শিলিগুড়ি এবং কলকাতা বাদে বাকি রাজ্যের সমস্ত অংশের কর্মচারী এবং পেনশনারদের জন্য কিন্তু কর্মচারীদের জন্য বাড়ি ভাড়া ভাতার হারটা কিন্তু অনেক কম রাখবেন। এখনই যদি ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের এই 70 নম্বর নোটিফিকেশনের বিরোধিতা আপনারা না করেন, তাহলে কিন্তু পে কমিশনে, সপ্তম রাজ্য বেতন কমিশনে বাড়ি ভাড়ার ভাতার ক্ষেত্রে এই বঞ্চনার জন্য আপনাদের প্রস্তুত থাকতে হবে। আমরা বারবারই বলেছি, সরকার কারোর বন্ধু হয় না, কর্মচারীদের বন্ধু হয় না। সরকার সবসময় মালিক এবং শ্রমিকরা হচ্ছেন শ্রমিক, কর্মচারীরা হচ্ছেন শ্রমিক। ঐক্যবদ্ধ কর্মী পক্ষ গড়ে তুলে সরকারকে দাবি পূরণে বাধ্য করতে না পারলে কিন্তু দাবি পূরণ হবে না। এই মুহূর্তে আপনারা প্রতিটি কর্মচারী সংগঠন তারা অন্তত লিখিতভাবে অর্থ দপ্তরে চিঠি দিন, মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি দিন, মাননীয় মুখ্য সচিবকে চিঠি দিন যে এ জিনিস চলবে না। অবিলম্বে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের যে সংশোধন, সেটা 2009-এ যে রেট চার্ট ছিল সেটা 2026-এর রেট অনুসারে সংশোধিত হোক, ওই CGHS এর কে ন্যাশনাল বেঞ্চমার্ক ধরে সেই অনুসারে নয়। 5 লক্ষ টাকা পর্যন্ত আমরা ক্যাশলেসের দাবি করেছিলাম, আজও হয়নি। অথচ দেখুন বিভিন্ন সরকারি হেলথ স্কিমে 5 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু ক্যাশলেস, আমাদের ক্ষেত্রে হবে না। বক্তব্য দীর্ঘায়িত করব না। 100 দিন হয়ে গেছে সরকারের, কর্মচারীদের সম্পর্কে সরকারের অবস্থানটা কিন্তু স্পষ্ট হয়ে গেছে। প্রতিশ্রুতি ছিল 45 দিনের মধ্যে সপ্তম রাজ্য বেতন কমিশনের সুপারিশকৃত বেতন ভাতা আমরা নগদে পেয়ে যাব, পেনশনাররা পেনশন পেয়ে যাবেন। 1 জুনের বৈঠকে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে ওই নির্বাচনী প্রতিশ্রুতি তো পূরণ করা যায়নি, তা তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন 1 জানুয়ারি 2027 থেকে আপনারা সপ্তম রাজ্য বেতন কমিশনের সুপারিশকৃত বেতন ভাতা এবং পেনশন নগদে পেয়ে যাবেন। পে কমিশন গঠন হয়েছে, চেয়ারম্যানের পরিবর্তন হয়েছে, এই প্রথম আমরা দেখলাম। এই পে কমিশনে কর্মচারীদের কোনো প্রতিনিধি নেই। পে কমিশনে কর্মচারীদের প্রতিনিধি থাকলেও যে কর্মচারীদের খুব লাভ হয় এরকম ব্যাপার নয়, কারণ যিনি কর্মচারীদের প্রতিনিধি থাকেন তাকে সরকারি নির্বাচন করেন,
তিনি সরকারের লোক, তিনি পে কমিশনে সরকারের হয়েই কথা বলেন, কর্মীদের হয়ে বলেন না। কিন্তু তারপরেও মর্যাদার জায়গা থেকে একজন কর্মচারীদের প্রতিনিধি থাকলে আমরা অন্তত এইটুকু মানে আত্মমর্যাদা বোধ আমাদের হতো যে না, আমাদের পে কমিশন, আমাদের বেতন ভাতা সংশোধনের জন্য পে কমিশন, সেই পে কমিশনে আমাদের পক্ষ থেকে অন্তত একজন সদস্য আছেন। সেটা নেই। এখনো পর্যন্ত পে কমিশনের কার্যত কোনো কাজ শুরু হয়নি, অফিস হয়নি, কর্মচারী অফিসার দেওয়া হয়নি। কাজেই 1 এপ্রিল 2027 বাদ দিন, 2027 সালের মধ্যে এই পে কমিশনের সুপারিশ আসবে কিনা আমার গভীর সন্দেহ আছে। এবং যেহেতু 20% ডিএ ঘোষণার মধ্য দিয়ে রাজ্য সরকার বুঝিয়ে দিয়েছেন আগের সরকারের মতো ডিএকে তারা দয়ার দান হিসেবেই গ্রহণ করেছেন, কোনো অধিকার হিসেবে নয়, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে ডিএ দেওয়ার অধিকারের তারা স্বীকৃতি দেননি, এটা স্পষ্ট। ফলে পে কমিশনের রায় কার্যকর হওয়ার ক্ষেত্রে তারা যে 1/1/2026 থেকে কেন্দ্র এবং অন্যান্য রাজ্য সরকারের মতো মানে এই যে যত দেরিতে হবে বকেয়া সহ, অর্থাৎ 1/1/2026 থেকে আর্থিকভাবে কার্যকর করবেন, যেদিন থেকে বাস্তবে কার্যকর হলো বাকি বকেয়াটা দিয়ে দেবেন, এই রকম আশা করাটা বোধহয় একটু বেশি আশা করা হয়ে যাবে। কারণ ডিএ ঘোষণার মধ্য দিয়ে সরকার কিন্তু বুঝিয়ে দিয়েছেন কোনো বকেয়া দেওয়ার কোনো বিষয় তাদের নেই। এবং মহামান্য সুপ্রিম কোর্টের রায় কার্যকর করার ক্ষেত্রে রাজ্য সরকারের যে ভূমিকা কমপ্লায়েন্স রিপোর্টের মধ্য দিয়ে উঠে এসেছে, তাতে তারা যে কর্মচারীদের প্রতি আগের সরকারের থেকেও আরও বেশি মাত্রায় কর্মী বিদ্বেষী, এটা কিন্তু প্রতিষ্ঠিত সত্য। এখন গণতান্ত্রিক দেশে সরকারের উপর আস্থা রাখার অধিকার রাজ্য কর্মীদের নিশ্চয়ই আছে, তারা রাখবেন। কিন্তু একটা কথা বলবো, এই 100 দিনের মধ্যে রাজ্য সরকার কিন্তু কর্মচারীদের সম্পর্কে তাদের অবস্থানটা বুঝিয়ে দিয়েছে। কাজেই যারা এখনো সরকারকে সমর্থনের রাস্তায় হাঁটছেন তারা ভাববেন আগামী দিনে যখন এই বাড়ি ভাড়া ভাতায় ওই জনসংখ্যা ভিত্তিক বিভাজন করে কাউকে বেশি কাউকে কম দেয়া হবে, সেই ক্ষতিটাও আপনাকে মেনে নিতে হবে। আবার পুরাতন পেনশন স্কিম তুলে দিয়ে নতুন পেনশন স্কিম এনে আপনার অবসরকালীন জীবনটা চূড়ান্ত অনিশ্চয়তার মধ্যে ফেলে দেওয়ার যে প্রক্রিয়া, সেটাও কিন্তু মেনে নিতে হবে। শুধু তাই নয়, ত্রিপুরায় কিন্তু পুরাতন পেনশন স্কিম বাতিল করে নতুন পেনশন স্কিম আনা হয়েছে 2018 সাল থেকে কার্যকর। অর্থাৎ এই আনন্দে কর্মরত কর্মচারীরাও বসে থাকবেন না যে ওটা তো হবে, হ্যাঁ, যারা যেদিন থেকে কার্যকর হবে সেদিন, আমরা তো এখন কাজে যোগ দিয়ে দিয়েছি, আমরা তো এখন কর্মরত, আমাদের ক্ষেত্রে এটার কোনো প্রভাব পড়বে না। ভুল ভাবছেন। তাই আবারও যে আবেদনটা আমি বরাবর করে থাকি, যে ঐক্যবদ্ধ কর্মী পক্ষ হিসেবে সরকারের কর্মী বিরোধী সিদ্ধান্ত এবং কর্মসূচির বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনে নামুন। রাজনীতি আপনার রাজনৈতিক মতবাদ, কাকে আপনি সমর্থন করবেন কাকে বিরোধিতা করবেন এটা আপনার ব্যক্তি নাগরিক হিসেবে আপনার অধিকার, কিন্তু পেশার স্বার্থে এক জায়গায় ঐক্যবদ্ধ আন্দোলনের একজন সৈনিক হিসেবে নিজেকে মানসিকভাবে প্রস্তুত করুন, না হলে কিন্তু আরো বড় সর্বনাশের জন্য আপনাদের প্রস্তুত থাকতে হবে। আর সবশেষে আবার একটা কথা বলবো, যে রাজ্য সরকারি কর্মচারী বাদে অন্যান্য রাজ্য কর্মীদের প্রতিটি সংগঠন আপনারা যত দ্রুত সম্ভব রাজ্য সরকারের কাছে চিঠি দিন যে এই নোটিফিকেশন নম্বর 79
2026-এর দরে আমাদের এই সংশোধন হোক এবং ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আমূল সংস্কার হোক। আর ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে অন্যান্য রাজ্য কর্মীদের সংগঠনগুলো অবশ্যই দাবি রাখুন যে আপনাদের অন্তর্ভুক্ত করতে হবে। এখনই যদি সক্রিয় না হন, সরকারের কাছে যদি আপনাদের কান্নাটা পৌঁছে দিতে না পারেন, তাহলে পরে হাহুতাশ করে কিন্তু কিছু হবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।